ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকের ভিডিওতে রাষ্ট্রবিজ্ঞান পররাষ্ট্রনীতি সম্পর্কে আলোচনা করব। ফরেন পলিসি এর কিছুটা তাত্ত্বিক দিক এবং ভারতের বিদেশ নীতি সম্পর্কে আলোচনা করব এবং আলোচনাতে এ বিষয়ে আমার ডিটেলস আলোচনা আছে অন্য ভিডিওতে। আজকে আমি প্রশ্নোত্তর তৈরি করে আলোচনা করব। একদিকে প্রশ্ন করব, অন্যদিকে সেই প্রশ্নের উত্তরও দেব। ফরেন পলিসি প্রত্যেকটা রাষ্ট্রের দুটো পলিসি আছে। একটা হলো ডোমেস্টিক পলিসি অর্থাৎ আভ্যন্তরীণ নীতি, আর একটা হলো পররাষ্ট্রনীতি। প্রশ্ন: প্রতিটি রাষ্ট্রের কটি নীতি আছে, কটি পলিসি আছে? প্রতিটি রাষ্ট্রের দুটি পলিসি আছে। দুটি পলিসি কি কি? দুটি পলিসির একটি হলো ডোমেস্টিক পলিসি। প্রতিটি রাষ্ট্রে তার আভ্যন্তরীণ ক্ষেত্রে আইন শৃঙ্খলা বজায় রাখা, শাসন সংক্রান্ত বিষয় পরিচালনার জন্য ডোমেস্টিক পলিসি নির্ধারণ করে। অন্যদিকে বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে আর্থিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ক্ষেত্রে সম্পর্ক স্থাপনের জন্য বিদেশ নীতি নির্ধারণ করে। বিদেশ নীতি নির্ধারণে প্রতিটি রাষ্ট্র কোন বিষয়টিকে সবথেকে বেশি গুরুত্ব দেয়? বিদেশ নীতি নির্ধারণে প্রতিটি রাষ্ট্র সবথেকে তার জাতীয় স্বার্থকে, ন্যাশনাল ইন্টারেস্টকে বেশি গুরুত্ব দেয়। প্রশ্ন: প্রতিটি রাষ্ট্র কি শুধু জাতীয় স্বার্থকে গুরুত্ব দিয়েই বিদেশ নীতি নির্ধারণ করে? না, প্রতিটি রাষ্ট্রকে তার জাতীয় স্বার্থ সিদ্ধি করবার জন্য তাকে সাময়িকভাবে নিজের জাতীয় স্বার্থ কিছুটা হলেও ক্ষুণ্ণ করে ভবিষ্যৎ রাষ্ট্রের মঙ্গলের জন্য আন্তর্জাতিক ক্ষেত্রে নিজের রাষ্ট্রের সম্মান, মর্যাদা, অবস্থানের গুরুত্ব যাতে বাড়ে সেদিকে লক্ষ্য রেখে অন্যান্য বিষয়কে গুরুত্ব দেয়। সাময়িক জাতীয় স্বার্থ ক্ষুণ্ণ হলেও বিদেশ নীতিতে সেই বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়। সংকীর্ণ অর্থে জাতীয় স্বার্থ কি? সংকীর্ণ অর্থে জাতীয় স্বার্থ হলো যে প্রত্যেকটা রাষ্ট্রের সরকার, গভর্নমেন্ট, এবং গভর্নমেন্টের যে আমলা রয়েছে, অফিসার রয়েছেন, আধিকারিক রয়েছেন, তাদের সঙ্গে অন্যান্য রাষ্ট্রের সরকারি প্রতিনিধি এবং অন্যান্য রাষ্ট্রের অফিসার, আমলা, তাদের মধ্যে যে নীতি নির্ধারিত হয় তাকে সংকীর্ণ অর্থে পররাষ্ট্রনীতি বলা হয় বা বিদেশ নীতি বলা হয়। পররাষ্ট্রনীতিকেই অন্য নামে বিদেশ নীতিও বলা যায়, ইংরেজিতে ফরেন পলিসি। প্রতিটি রাষ্ট্র ব্যাপক অর্থে জাতীয় স্বার্থ, ব্যাপক অর্থে পররাষ্ট্রনীতি নির্ধারণ করে। ব্যাপক অর্থে পররাষ্ট্রনীতি কি? ব্যাপক অর্থে পররাষ্ট্রনীতি হল জাতীয় স্বার্থকে গুরুত্ব দেওয়া, অন্যান্য রাষ্ট্রের সঙ্গে কিভাবে আচরণ করবে তার নীতি নির্ধারণ করা, আন্তর্জাতিক পরিস্থিতির সঙ্গে সঙ্গতি রেখে পররাষ্ট্রনীতি নির্ধারণ করলে তাহলেই তাকে ব্যাপক অর্থে জাতীয় স্বার্থ
ব্যাপক অর্থে পররাষ্ট্রনীতি বলা হয়। পররাষ্ট্রনীতির ক্ষেত্রে কয়েকজন আন্তর্জাতিক বিশেষজ্ঞের নাম উল্লেখ করো। হার্টম্যান, মডেলস্কি, ফ্রাঙ্কেল, জোসেফ ফ্রাঙ্কেল, মর্গেনথাউ প্রমুখ ব্যক্তি। ফরেন পলিসি প্রতিটি রাষ্ট্রকেই নির্ধারণ করতে হয়। এই ফরেন পলিসি নির্ধারণের উদ্দেশ্য কি, লক্ষ্য কি? প্রত্যেকটা রাষ্ট্রের ফরেন পলিসি নির্ধারণে তিনটি বিষয়কে গুরুত্ব দেয়, অর্থাৎ তিনটি উদ্দেশ্য পররাষ্ট্রনীতির রয়েছে। 1 নম্বর, মুখ্য মূল্যবোধ এবং স্বার্থ। মুখ্য মূল্যবোধ এবং স্বার্থ, এই দুটি বিষয়কে প্রতিটি রাষ্ট্র প্রতিটি রাষ্ট্র বিদেশ নীতি নির্ধারণে লক্ষ্য রাখে। প্রতিটি রাষ্ট্র খেয়াল রাখে নিজ রাষ্ট্রের সংখ্যাগরিষ্ঠ জনগণ ত্যাগ করতে চাইছে দেশের জন্য। সেই ত্যাগ হলো আত্মরক্ষার জন্য, দেশের নিরাপত্তার জন্য। তখন রাষ্ট্রের পররাষ্ট্রনীতি নির্ধারণে সুবিধা হয়। বিষয়টিকে এইভাবে বলা যায় যে প্রতিটি রাষ্ট্র যখন বিদেশ নীতি নির্ধারণ করে, তখন সেই রাষ্ট্রের জনগণ স্বার্থত্যাগ করলে, আত্মত্যাগ করলে এবং স্বার্থত্যাগ করবে আত্মরক্ষার জন্য, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য, দেশের নিরাপত্তার জন্য, তখন সেই রাষ্ট্রের জাতীয় স্বার্থের লক্ষ্য হলো বা উদ্দেশ্য হলো মুখ্য মূল্যবোধকে গুরুত্ব দেওয়া, অর্থাৎ জনগণের মূল্যবোধকে গুরুত্ব দেওয়া এবং রাষ্ট্রের স্বার্থকে গুরুত্ব দেওয়া। এইভাবে এই দুটি বিষয়কে গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি নির্ধারণ করে। নেক্সট হচ্ছে উদ্দেশ্য মাঝারি পাল্লার জাতীয় স্বার্থ, মাঝারি পাল্লার পররাষ্ট্রনীতি নির্ধারিত হয়। মাঝারি পাল্লার পররাষ্ট্রনীতি নির্ধারণে দেশের অর্থনৈতিক উন্নতির উপর গুরুত্ব দেওয়া হয়, দেশের জনগণের জীবনযাত্রার মানের উন্নতির উপর গুরুত্ব দেওয়া হয়, জাতির সম্মানের উপর গুরুত্ব দেওয়া হয়। তাহলে আর্থিক উন্নতি, দেশের জনগণের জীবনযাত্রার মানের উন্নতি, স্ট্যান্ডার্ড অফ লিভিং, এবং আত্মমর্যাদা, দেশের মর্যাদা, সম্মানের উপর বেশি গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি নির্ধারণ করলে বা এগুলোকে রক্ষা করবার জন্য গুরুত্ব দিয়ে জাতীয় স্বার্থ নির্ধারণ করলে, পররাষ্ট্রনীতি নির্ধারণ করলে সেটাই হবে মাঝারি পাল্লার পররাষ্ট্রনীতি। তাহলে মাঝারি পাল্লার পররাষ্ট্রনীতি কি, এ বিষয়ে আমরা বুঝতে পারলাম। দূরপাল্লার পররাষ্ট্রনীতি। দূরপাল্লার পররাষ্ট্রনীতি, যে রাষ্ট্র তার একটা রাজনৈতিক মতাদর্শ আছে এবং রাজনৈতিক মতাদর্শকে গুরুত্ব দেয় এবং সেই রাজনৈতিক মতাদর্শকে আন্তর্জাতিক স্তরে প্রসারিত করবার চেষ্টা করে, এমন বিষয়কে গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি নির্ধারণ করলে সেটা হবে দূরপাল্লার পররাষ্ট্রনীতি। নির্দিষ্ট ভৌগোলিক সীমানার মধ্যে তার যে রাজনৈতিক আদর্শ আছে, সেই রাজনৈতিক আদর্শকে ভৌগোলিক সীমানা পেরিয়ে বিশ্বের বিভিন্ন দেশে সেই আদর্শকে প্রতিষ্ঠিত করা, এটাই হলো দূরপাল্লার পররাষ্ট্রনীতি। আমরা লক্ষ্য করেছি দ্বিতীয় মহাযুদ্ধের পর সমাজতান্ত্রিক শিবির সোভিয়েত রাষ্ট্রের নেতৃত্বে গড়ে উঠেছে এবং এই শিবির
মার্ক্সবাদ লেনিনবাদকে গুরুত্ব দেয়, এটা একটা রাজনৈতিক মতবাদ। মার্ক্সবাদ লেনিনবাদ সর্বহারার মতবাদ। এই মতবাদকে, এই আদর্শকে সারা পৃথিবীতে সম্প্রসারিত করতে চাই। অতএব সোভিয়েত ইউনিয়নের পররাষ্ট্রনীতি ছিল দূরপাল্লার পররাষ্ট্রনীতি। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পুঁজিবাদী দেশগুলো গণতান্ত্রিক ধনতান্ত্রিক আদর্শ, উদারনৈতিক গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থার আদর্শ, অর্থাৎ ডেমোক্রেটিক সিস্টেমকে পৃথিবীতে টিকিয়ে রাখা এবং সোভিয়েত ইউনিয়নকে তার যে সমাজতান্ত্রিক আদর্শে প্রসার ঘটছে সেটাকে প্রতিরোধ করা এবং প্রয়োজনে সমাজতন্ত্র ভেঙে দিয়ে আবার পুঁজিবাদী শাসন ব্যবস্থা কায়েম করা, এই বিষয়গুলিকে গুরুত্ব দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পুঁজিবাদী দেশগুলো পররাষ্ট্রনীতি নির্ধারণ করেছে। তাহলে সমাজতান্ত্রিক শিবির তাদের রাজনৈতিক মতাদর্শ মার্ক্সবাদ লেনিনবাদ, অন্যদিকে পুঁজিবাদী শিবিরের রাজনৈতিক মতাদর্শ হল উদারনৈতিক গণতন্ত্র ডেমোক্রেটিক সিস্টেম। এই দুয়ের মধ্যে পার্থক্য আছে, মৌলিক পার্থক্য আছে। সুতরাং এই মতাদর্শের উপর ভিত্তি করে যে পররাষ্ট্রনীতি নির্ধারিত হয় সেটা সেই মতাদর্শকে লক্ষ্য রেখে পররাষ্ট্রনীতি নির্ধারণ করলে সেই পররাষ্ট্রনীতির লক্ষ্য হলো দূরপাল্লার পররাষ্ট্রনীতি। এবার আমরা ভারতের ফরেন পলিসি নিয়ে আলোচনা করব। ভারত স্বাধীনতার পর স্বাধীনভাবে পররাষ্ট্রনীতি নির্ধারণ করতে চাই। ভারত জাতীয় স্বার্থকে রক্ষা করার উপর পররাষ্ট্র নীতিতে গুরুত্ব দেয়। ভারত প্রাচীন ভারতের মৌর্য সম্রাট অশোকের আদর্শ, শান্তির আদর্শকে ভারতের পররাষ্ট্রনীতিতে গুরুত্ব দেওয়া হয়েছে। ফরাসি বিপ্লবের সৌভ্রাতৃত্বের আদর্শ, সেই সৌভ্রাতৃত্বের আদর্শকে ভারতের বিদেশ নীতিতে গুরুত্ব দেওয়া হয়েছে। আন্তর্জাতিক সম্প্রীতি, আন্তর্জাতিক ক্ষেত্রে সুসম্পর্ক, পিসফুল কো এক্সিস্টেন্স পলিসি, শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি ভারত তার বিদেশ নীতিতে গুরুত্ব দিয়েছে। স্বাধীন ভারত যখন স্বাধীনতা লাভ করে 1947 সালে, তখন বিশ্ব রাজনীতি দ্বিমেরু কেন্দ্রিক হয়ে ওঠে। একদিকে সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে মার্ক্সবাদ লেনিনবাদের উপর ভিত্তি করে সমাজতান্ত্রিক শিবির গড়ে ওঠে এবং সোভিয়েত চাই সমাজতন্ত্রের সম্প্রসারণ ঘটুক, পৃথিবীর দিকে দিকে বিভিন্ন দেশে সমাজতান্ত্রিক আদর্শকে প্রসারিত করতে চাই। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ধনতান্ত্রিক দেশগুলির, উদারনৈতিক গণতান্ত্রিক দেশগুলির নেতৃত্বে আছে এবং সে চায় সমাজতন্ত্রের সমাজতন্ত্রের সম্প্রসারণকে প্রতিরোধ করতে এবং পুঁজিবাদী ব্যবস্থার যাতে আরও প্রসারিত হয় এবং মজবুত হয় সেদিকেই লক্ষ্য দেয়। বিশ্ব রাজনীতি প্রায় দেশ একদিকে সোভিয়েত ইউনিয়নের সমর্থক, অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থকে পরিণত হয়েছে। এক্ষেত্রে ভারতের বিদেশ নীতি সম্পূর্ণভাবে স্বাধীনভাবে গ্রহণ করেছে। তাই ভারত উভয় শিবিরে, সমাজতান্ত্রিক শিবিরে যোগ দেয়নি। মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পরিচালিত পুঁজিবাদী শিবিরে যোগ দেয়নি। সমান দূরত্ব বজায় রেখেছে। বাইপোলার পলিটিক্স, দ্বিমেরুবাদের যে রাজনীতি, তার মধ্যে
ভারত নিজেকে জড়ায়নি, দূরে থেকেছে। ভারত স্বাধীনভাবে বিদেশ নীতি নির্ধারণ করেছে। ভারতের পররাষ্ট্রনীতি কোন বিষয়টিকে সবথেকে বেশি গুরুত্ব দিয়েছে? ভারতের বিদেশ নীতিতে সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে নাম NAM, নন অ্যালিগমেন্ট মুভমেন্ট, অর্থাৎ জোট নিরপেক্ষ দেশ হিসাবে নিজেকে তুলে ধরেছে। এবং এই যে জোট নিরপেক্ষ দেশগুলি, তাদের যে আন্দোলন, সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে ভারত। ভারতকে সেইভাবে বিদেশ নীতি নির্ধারণ করতে হয়েছে। জোট নিরপেক্ষতার ধারণা গতিশীল। আজকে 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতন, পূর্ব ইউরোপের দেশগুলিতে সমাজতন্ত্রের পতন, পুঁজিবাদী শাসন ব্যবস্থা কায়েম, ঠান্ডা যুদ্ধের অবসান, এমত অবস্থায় বিশ্ব রাজনীতি মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পরিচালিত হয়েছে। এটা হলো একমেরুবাদ। মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে বিশ্ব রাজনীতি পরিচালিত হয়েছে। একে কি বলে? একে বলা হয় একমেরুবাদ। পৃথিবী দ্বিতীয় মহাযুদ্ধের পর দুটি শক্তি শিবিরে ভাগ হয়ে গিয়েছে, দ্বিমেরুবাদের উদ্ভব হয়েছে। দুটি শক্তি শিবিরে ভাগ হয়ে যাওয়া তাকে কি বলে? তাকে বলে দ্বিমেরুবাদ। আর দ্বিমেরুবাদ, দুটি শিবিরের মধ্যে যুদ্ধ হয়নি, আবার শান্তি বিরাজ করেনি, যুদ্ধ ভাব, চরম উত্তেজনাময় পরিস্থিতি, তাকে কি বলে? তাকে বলে ঠান্ডা যুদ্ধ। ভারত গোষ্ঠী নিরপেক্ষ দেশের নেতা হিসাবে জোট নিরপেক্ষ আন্দোলনকে গুরুত্ব দিয়েছে। জোট নিরপেক্ষ দেশ কাকে বলে? জোট নিরপেক্ষ দেশ বলে সেইগুলিকেই যেসব দেশ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সদ্য স্বাধীনতা পেয়েছে, তারা মার্কিন শিবিরে যোগ দেয়নি, তারা সোভিয়েত শিবিরে যোগ দেয়নি। যোগ না দিয়ে নিরপেক্ষ থেকে, দুই শিবির থেকে সমান দূরত্ব বজায় রেখে সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদ, নয়া সাম্রাজ্যবাদ, নয়া উপনিবেশবাদের বিরুদ্ধে আন্দোলন করেছে এবং বর্ণবাদের বিরুদ্ধে আন্দোলন করেছে। জাতি বিদ্বেষ, জাতির শ্রেষ্ঠত্ব, তার বিরুদ্ধে আন্দোলন করেছে এবং বিশ্বে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখতে চায়। বিশ্ব শান্তি ও বিশ্বের প্রত্যেকটা জাতির নিরাপত্তা চাই, এমন যে আন্দোলন, সেই আন্দোলনকেই বলা হচ্ছে তোমার জোট নিরপেক্ষ আন্দোলন। ভারত জাতীয় নিরাপত্তা, প্রত্যেকটা রাষ্ট্রের জাতীয় নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে তার পররাষ্ট্রনীতি নির্ধারণ করেছে। এবার আমরা দেখব নিরপেক্ষতা আর জোট নিরপেক্ষতা কি এক? নিরপেক্ষতা হলো আন্তর্জাতিক রিলেশনের ক্ষেত্রে, আন্তর্জাতিক পলিটিক্সের ক্ষেত্রে নিরপেক্ষ রাষ্ট্র সেই রাষ্ট্রগুলিকে বলা যায় যে রাষ্ট্রগুলি উদাসীন থাকে, যে রাষ্ট্রগুলি আন্তর্জাতিক রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে মাথা ঘামায় না, সেই রাষ্ট্রগুলি হচ্ছে নিরপেক্ষ রাষ্ট্র। কিন্তু জোট নিরপেক্ষ রাষ্ট্র কাকে বলে? জোট নিরপেক্ষ রাষ্ট্র হলো মার্কিন শিবিরে যোগ না দেওয়া, সোভিয়েত শিবিরে যোগ না দেওয়া, উভয় শিবির থেকে দূরে থাকা। অর্থাৎ বিশ্বের রাজনীতিতে যে কোল্ড ওয়ার শুরু হয়েছে দ্বিতীয় মহাযুদ্ধের পর, যে ঠান্ডা যুদ্ধ সৃষ্টি হয়েছে, সেই ঠান্ডা যুদ্ধের আবহাওয়াতে যোগ না দেওয়া, এমন
রাষ্ট্রগুলি হচ্ছে জোট নিরপেক্ষ রাষ্ট্র। জোট নিরপেক্ষ রাষ্ট্র নিরপেক্ষ রাষ্ট্রের মতো আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে চুপ করে থাকবে না, আন্তর্জাতিক পলিটিক্সের ক্ষেত্রে, আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে চুপ করে থাকেনি। নিরপেক্ষতা রাষ্ট্রের সঙ্গে জোট নিরপেক্ষ রাষ্ট্রের আরেকটি পার্থক্য হলো ইন্টারন্যাশনাল যে ল, আন্তর্জাতিক আইন, সেই আইন স্বীকার করবে যে তোমার নিরপেক্ষ রাষ্ট্র। আন্তর্জাতিক আইন, ইন্টারন্যাশনাল ল কমিশন যে আইন পাশ করেছে তাকেই বলে আন্তর্জাতিক আইন। আর সম্মিলিত জাতিপুঞ্জের বা রাষ্ট্রপুঞ্জের বা রাষ্ট্রসংঘের সনদে বা চার্টারে যেসব নিয়ম লেখা আছে এবং জাতিপুঞ্জের সাধারণ সভাতে যেসব সিদ্ধান্ত গৃহীত হয় সেই আইন অনুযায়ী নিরপেক্ষ রাষ্ট্রগুলিকে স্বীকৃতি পেতে হবে যে এই রাষ্ট্রগুলি নিরপেক্ষ। অন্যদিকে জোট নিরপেক্ষ আন্দোলনের দেশগুলি অন্য রাষ্ট্রের স্বীকৃতির প্রয়োজন নেই যে এই রাষ্ট্রটা জোট নিরপেক্ষ রাষ্ট্র। আন্তর্জাতিক আইন অনুযায়ী জোট নিরপেক্ষ রাষ্ট্রকে আন্তর্জাতিক আইনের স্বীকৃতি পেতে হবে এমন কোনো কথা নেই। নাম্বার 3, ইন্টারন্যাশনাল যে ল, আন্তর্জাতিক আইন এই রাষ্ট্রগুলির ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা আরোপ করতে পারে। নিরপেক্ষ রাষ্ট্রকে আন্তর্জাতিক আইন বাধ্যবাধকতা আরোপ করতে পারে। নিরপেক্ষ রাষ্ট্রগুলি আন্তর্জাতিক আইন মেনে চলবে। তবে একটা কথা আমরা জানি, জাতীয় আইনকে যে অর্থে দেশের জনগণ মেনে চলে, মানতে বাধ্য, আন্তর্জাতিক আইনকে বিভিন্ন রাষ্ট্র সেই অর্থে মেনে নিতে বাধ্য নয়। তবুও আন্তর্জাতিক আইন অনুযায়ী তোমার নিরপেক্ষ রাষ্ট্রগুলি চলবে। অন্যদিকে নাম জোট নিরপেক্ষ রাষ্ট্রগুলি এইরকম কোনো বাধ্যবাধকতা মেনে চলবে না। জোট নিরপেক্ষ রাষ্ট্র সে জোটের সে যদি মনে করে যে সোভিয়েত ইউনিয়নের শিবিরে যোগ দিবে, আবার সে যদি মনে করে সোভিয়েত শিবিরকে ত্যাগ করে তোমার পুঁজিবাদী শিবিরে যোগ দিবে, তার ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই। আমরা দেখেছি যুগোস্লাভাকিয়া, মার্শাল টিটো, তিনি জোট নিরপেক্ষ আন্দোলনের সঙ্গে যোগ দিয়েছেন। যুগোস্লাভাকিয়া প্রথমে সোভিয়েত ইউনিয়নের শিবিরে যোগ দিয়েছিল, তারপর জোট নিরপেক্ষ আন্দোলনের সঙ্গে যোগ দিয়েছিল তোমার যুগোস্লাভাকিয়া, তারপর মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পুঁজিবাদী শিবিরে যোগ দিয়েছে। তাহলে নামের যে স্টেটগুলি অর্থাৎ জোট নিরপেক্ষ দেশগুলি, তার উপর কোনো বাধ্যবাধকতা চাপিয়ে দেওয়া যাবে না। নিরপেক্ষ রাষ্ট্রগুলির যে ভূখণ্ডগত অখণ্ডতা, যে সার্বভৌমত্ব, যুদ্ধ এবং পিস, ওয়ার অ্যান্ড পিস অর্থাৎ যুদ্ধ এবং শান্তি, সেখানে অন্য রাষ্ট্রগুলি স্বীকার করবে। নিরপেক্ষ রাষ্ট্রের উপর কোনো রাষ্ট্র আক্রমণ করবে না। নিরপেক্ষ রাষ্ট্রের কাছ থেকে অন্য রাষ্ট্র বা কোনো রাষ্ট্র ওয়ার সৃষ্টি করবে নিরপেক্ষ রাষ্ট্র, তা কিন্তু আশা করবে না। তাই সবসময় পিস অর্থাৎ শান্তিপূর্ণ নীতি গ্রহণ করবে নিরপেক্ষ রাষ্ট্র, সেটাই কিন্তু গুরুত্বপূর্ণ।
নেক্সট হচ্ছে নিরপেক্ষ রাষ্ট্র ডিপ্লোম্যাটিক রিলেশন ছিন্ন হলে অর্থাৎ কূটনৈতিক সম্পর্ক ছেদ পড়লে যুদ্ধবন্দীদের তোমার হস্তান্তর করতে পারবে। নিরপেক্ষ রাষ্ট্র ডিপ্লোম্যাটদের হস্তান্তর করতে পারবে যদি যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয় বা যুদ্ধবাদী নিরপেক্ষ রাষ্ট্রগুলির মধ্যে নিজেদের মধ্যে, তাহলে কিন্তু নিরপেক্ষ রাষ্ট্রগুলি ডিপ্লোম্যাটিক বা যে রিপ্রেজেন্টেটিভ থাকবে তাদেরকে অপসারণ করতে পারবে, সম্পর্ক ছেদ করতে পারবে। কিন্তু জোট নিরপেক্ষ দেশগুলিকে এরকম কোনো দায়িত্ব পালন করতে হয় না। যাই হোক, আমরা ভারতবর্ষের যে জোট নিরপেক্ষতা নীতি গ্রহণ করেছে ভারত রাষ্ট্র হচ্ছে জোট নিরপেক্ষ আন্দোলনকে গ্রহণ করেছে। ভারতের বিদেশ নীতিতে কোন কোন বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে সেগুলো আমরা একে একে উল্লেখ করব। ভারতের বিদেশ নীতিতে আর্থিক উন্নতিকে গুরুত্ব দেওয়া হয়েছে। আর্থিক উন্নতিকে গুরুত্ব দেওয়ার জন্যে ভারত জোট নিরপেক্ষ দেশ হিসাবে নিজেকে তুলে ধরেছে। কেন ভারত জোট নিরপেক্ষ আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, জোট নিরপেক্ষ আন্দোলনকে পরিচালনা করেছে, সেই উত্তরে আমরা প্রথমেই বলবো যে আর্থিক উন্নতির জন্য ভারত জোট নিরপেক্ষ আন্দোলন পরিচালনা করেছে। নাম্বার 2, ভৌগোলিক অবস্থান এমনই যে ভারত যদি জোট নিরপেক্ষ দেশ না হয়, জোট নিরপেক্ষ আন্দোলন গড়ে না তোলে, তাহলে সোভিয়েত ইউনিয়নের সুপার পাওয়ার স্টেটের, অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের পুঁজিবাদী শিবিরের নেতৃত্বে পরিচালিত পুঁজিবাদী দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, উভয় শিবিরের রণক্ষেত্র যুদ্ধের একটা অবস্থান ভারত। এইখানে ভৌগোলিক কারণে ভারতকে কিন্তু নিরপেক্ষ থাকতে হয়েছে। ভারত নিরপেক্ষ থেকে উভয় রাষ্ট্রের যে উভয় শিবিরের যে আগ্রাসী নীতি, তার থেকে নিজেকে রক্ষা করেছে। অর্থাৎ জোট নিরপেক্ষ আন্দোলনে ভারত যোগ না দিলে, আন্দোলন সংগঠিত না করলে ভৌগোলিক অবস্থান এমনই যে উভয় শিবিরের একটা যুদ্ধের ময়দানে ভারত পরিণত হতো। নাম্বার 3, ভারতের বিদেশ নীতিতে সনাতন ঐতিহ্যের প্রভাব দেখা যায়। ভারতবর্ষের বিদেশ নীতির 3 নাম্বার প্রভাব বা বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে বা বৈশিষ্ট্য হিসাবে আমরা উল্লেখ করতে পারি সনাতন ঐতিহ্যের প্রভাব। হিন্দু ধর্মকে ভারতের বিদেশ নীতিতে গুরুত্ব দেওয়া হয়েছে, জৈন ধর্মের অহিংসা নীতিকে গুরুত্ব দেওয়া হয়েছে, বৌদ্ধ ধর্মের অহিংসার নীতিকে গুরুত্ব দেওয়া হয়েছে। এই সমস্ত বিষয়কে ভারতের বিদেশ নীতিতে স্থান দেওয়া হয়েছে। 4, ভারত তার বিদেশ নীতি নির্ধারণের ক্ষেত্রে পুঁজিবাদী ব্যবস্থার বিরোধিতা করেছে। ভারত মার্ক্সের সায়েন্টিফিক সোশ্যালিজমকে বিশ্বাস করে না। ভারত যেটা সমাজবাদ সেটাকে গ্রহণযোগ্য মনে করে না। তাই কিন্তু সমাজতন্ত্রের বিরোধী একটা ভাবনা ভারতের বিদেশ নীতিতে স্থান পেয়েছে। অন্যদিকে চরম যে পুঁজিবাদ, সেই চরম পুঁজিবাদের যে কুফল, চরম পুঁজিবাদের থেকে যে বিকৃত রূপ ফ্যাসিবাদ, নাৎসিবাদী আদর্শ, তার বিরুদ্ধে ভারত সোচ্চার হয়েছে। 5 নাম্বার, ভারতের বিদেশ নীতির ক্ষেত্রে আমরা
বিদেশ নীতির ক্ষেত্রে জোট নিরপেক্ষ আন্দোলন সংগঠিত করেছে। তার কারণ ভারতের বিদেশ নীতির ক্ষেত্রে মনীষীদের প্রভাব রয়েছে, সম্রাট অশোকের আদর্শের প্রভাব রয়েছে, গান্ধীজির আদর্শের প্রভাব রয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুরের যে আদর্শ সেই আদর্শের প্রভাব পড়েছে। 6 নম্বর, ভারত জোট নিরপেক্ষ আন্দোলন গ্রহণ করেছে। ভারতের আভ্যন্তরীণ ক্ষেত্রে মতাদর্শগত বিরোধিতা। ভারত উদারনৈতিক গণতন্ত্রকে বিশ্বাস করে। উদারনৈতিক গণতন্ত্রের যে উদার দিক, যেটা হলো গণতান্ত্রিক সমাজবাদের আদর্শ। তোমার অর্থনীতির ক্ষেত্রে মিশ্র অর্থনীতিকে ভারত গুরুত্ব দিয়েছে। তাই ভারত একটা নির্দিষ্ট মতাদর্শকে গুরুত্ব দেয়নি, সেই কারণে জোট নিরপেক্ষ আন্দোলন সংগঠিত করেছে। 7 নম্বর যুক্তি, ভারত আত্মনির্ভরশীল হতে চাই। আত্মসম্মানকে, নিজের সম্মান মর্যাদাকে রক্ষা করতে চায়, আত্মসম্মানকে রক্ষা করতে চায়। তাই ভারত মার্কিন শিবিরে যোগ দেয়নি, ভারত সোভিয়েত ইউনিয়নের শিবিরে যোগ দেয়নি। 8 নম্বর, ভারতের বিদেশ নীতিতে কেন ভারত তোমার উভয় শিবিরে যোগ দেয়নি। ভারত পঞ্চশীল নীতি গ্রহণ করেছে। চীনের প্রধানমন্ত্রী ঝোয়েলাই এবং ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু উভয়ের মধ্যে 1954 সালে তোমার 5টা নীতির ভিত্তিতে চুক্তি হয়। উভয় পৃথিবীতে যেসব নতুন স্বাধীনতা পেয়েছে যেসব দেশ, তাদের স্বাধীনতাকে রক্ষা করতে হবে, শান্তিপূর্ণ উপায়ে যে কোনো বিরোধের মীমাংসা করতে হবে। তার জন্যে 5টা নীতি ভারত এবং চীনের মধ্যে চুক্তির মাধ্যমে গৃহীত হয়। 5টা নীতি কি কি? 1 নম্বর নীতি হলো প্রত্যেক রাষ্ট্রে ভৌগোলিক সীমানা, ভৌগোলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে। কোনো রাষ্ট্রকে 2 নম্বর, কোনো রাষ্ট্রকে আক্রমণ করা যাবে না, অনাক্রমণ, এই নীতিটাকে গুরুত্ব দেয় ভারতের বিদেশ নীতিতে। 3 নম্বর, অন্য রাষ্ট্রের আভ্যন্তরীণ ক্ষেত্রে হস্তক্ষেপ না করার নীতি। অন্য রাষ্ট্রের আভ্যন্তরীণ বিষয়ে কোনো হস্তক্ষেপ করতে যাবে না। 4 নম্বর, সাম্য এবং পারস্পরিক সহযোগিতা। প্রতিটা রাষ্ট্রকে সমান মর্যাদা দিতে হবে। প্রতিটা রাষ্ট্র কেউই কিন্তু অসম্মান পাবে তা নয়। আর পারস্পরিক সাহায্য, একে অপরকে সাহায্য করতে হবে। 5 নম্বর, শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি গ্রহণ করতে হবে। 9 নম্বর, ভারত কেন জোট নিরপেক্ষ আন্দোলনে যোগ দিল এবং ভারতের বিদেশ নীতির এটা বৈশিষ্ট্য। ভারত সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদের বিরোধিতা করে। এশিয়া, আফ্রিকা এবং লাতিন আমেরিকার তে বহু ভূখণ্ড উপনিবেশে পরিণত হয়েছে এবং সেখানে উপনিবেশিক শক্তির অব্যাহত রয়েছে। তাই এই সব ভূখণ্ডের জনগণ তারা স্বাধীনতার জন্য লড়াই করছে, সংগ্রাম করছে। এই লড়াইকে সমর্থন করবে ভারত। এবং ভারতবর্ষের বহু ভূখণ্ড এখনও পরাধীন আছে। পর্তুগালের অধিকৃত গোয়া, দমন-দিউ, এগুলোকে মুক্ত করতে হবে। তাই ভারতের বিদেশ নীতিতে সাম্রাজ্যবাদ এবং উপনিবেশবাদকে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উপর গুরুত্ব দেওয়া হয়। 10 নম্বর, নয়া উপনিবেশবাদের বিরুদ্ধে ভারত বিরোধিতা করে। নয়া উপনিবেশবাদ কাকে বলে? দ্বিতীয় মহাযুদ্ধের পর জাতিপুঞ্জের সনদে বলা হয় কোনো রাষ্ট্র উপনিবেশ স্থাপন করতে পারবে না।
তাই এই সিদ্ধান্তকে সম্মান মর্যাদা দেওয়ার জন্যে সরাসরিভাবে নয়া উপনিবেশবাদকে বিদায় দেওয়া হয়েছে। কিন্তু উপনিবেশিক শক্তির চরিত্র উপনিবেশ স্থাপন করা, তারা দ্বিপাক্ষিক বহুপাক্ষিক চুক্তির মাধ্যমে সদ্য স্বাধীন দেশগুলির উপর তারা অর্থনৈতিক আধিপত্য বিস্তার করবে। তাই এই সমস্ত স্বাধীন দেশগুলো রাজনৈতিক সার্বভৌমিকতা পেলেও অর্থনৈতিক ক্ষেত্রে তারা স্বাধীনতা পায়নি, সার্বভৌমত্ব পায়নি। তাই তারা উপনিবেশিক শক্তি নতুন রূপে শোষণ করবে, তার বিরুদ্ধে ভারত লড়াই করবে। 11 নম্বর, বর্ণবাদের বিরোধিতা। জাতিগত শ্রেষ্ঠত্ব, শ্বেতকায় মানুষ এবং কৃষ্ণকায় মানুষের মধ্যে যে লড়াই, মুষ্টিমেয় সাদা চামড়ার সরকার এবং মুষ্টিমেয় ব্যক্তির সমর্থনের ভিত্তিতে তৈরি সরকার, এই সরকার কৃষ্ণকায়দের উপর অত্যাচার করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকার বোথা সরকারকে সমর্থন করেছে কৃষ্ণকায় মানুষের উপরে অত্যাচার নিপীড়ন চালানোর ক্ষেত্রে। ভারত সেই জায়গায় দাঁড়িয়ে দক্ষিণ আফ্রিকার যে সংখ্যালঘু শ্বেতকায় গভর্নমেন্টের বিরুদ্ধে সংখ্যাগরিষ্ঠ কৃষ্ণকায় মানুষের লড়াইকে ভারত সমর্থন করেছে। দক্ষিণ রোডেশিয়ার তোমার শ্বেতকায় সরকারের বিরুদ্ধেও ভারত সোচ্চার হয়েছে। 12 নম্বর, ভারতের জোট নিরপেক্ষ আন্দোলনের নেতা হিসাবে এবং এই আন্দোলনের গ্রহণের কারণ হিসাবে বিশ্ব শান্তির উপরে ভারতের বিদেশ নীতিতে গুরুত্ব দেওয়া হয়। ভারত বিশ্বকে যুদ্ধমুক্ত রাখতে চায়। ভারত পৃথিবীতে পিসফুল কোএক্সিস্টেন্স পলিসি, শান্তিপূর্ণ সহাবস্থানের নীতিকে গুরুত্ব দেয়। ভারত যুদ্ধবাদ, ভারত উপনিবেশবাদ, ভারত সাম্রাজ্যবাদের বিরোধী। 13 নম্বর, নিরস্ত্রীকরণ। ভারত জোট নিরপেক্ষ আন্দোলনের নেতা হিসাবে 1960 সালে জোট নিরপেক্ষ আন্দোলনের নেতা হিসাবে পারমাণবিক অস্ত্র ধ্বংসের আবেদন করে। যে পারমাণবিক অস্ত্র তৈরি হয়েছে সেই পারমাণবিক অস্ত্র ধ্বংস করতে হবে। আগামী দিনে পারমাণবিক অস্ত্র তৈরি করা যাবে না। জোট নিরপেক্ষ আন্দোলন নেতা হিসেবে ভারতের এটা দাবি 1960 সালে দাবি করেছিল। 1964 সালে ভারতের প্রধানমন্ত্রী নেহেরু পারমাণবিক অস্ত্র পরীক্ষা পুরোপুরিভাবে বন্ধ করতে হবে, পারমাণবিক অস্ত্র পরীক্ষা করা যাবে না। 1964 সালে ভারতের প্রধানমন্ত্রী জোট নিরপেক্ষ আন্দোলন নেতা হিসেবে দাবি করেছিলেন। 14 নম্বর, ভারত প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব করবে। ভারত চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনের জন্য পঞ্চশীল নীতি গ্রহণ করেছিল, কিন্তু চীন কথা রাখেনি। চীন 1962 সালে ভারতকে আক্রমণ করে এবং যুদ্ধ হয়। চীন ভারতের ভারতের উদ্যোগে 80 দশকে সহযোগিতামূলক নীতি গ্রহণ করেছিল ভারত, কিন্তু সেই সম্পর্ক টিকেনি। মাঝে মাঝে চীনের সঙ্গে ভারতের বিরোধ বাধে। প্রতিবেশী রাষ্ট্র হিসাবে চীনের সীমান্তে ভারত যে মনোভাব দেখায়, চীন তার বিরোধী মনোভাব দেখায়। প্রতিবেশী রাষ্ট্র হিসাবে ভারত পাকিস্তানের সঙ্গে ভালো সম্পর্ক স্থাপনের উদ্যোগ নিয়েছে, কিন্তু পাকিস্তান কিছুটা সাড়া দিলেও দেখা গিয়েছে যে ভারতের উদ্যোগে শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি গৃহীত হচ্ছে। বাণিজ্যিক ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর জন্যে ভারত উদ্যোগ নিচ্ছে। তারই মধ্যে পাকিস্তান কার্গিল যুদ্ধ বাঁধিয়ে দিয়েছে।
পাকিস্তান একাধিক ভারতের বিরুদ্ধে যুদ্ধ করেছে। 1965 সালে কচ্ছের রণ অঞ্চল হঠাৎ পাকিস্তানের সেনা দখল করে নিলে ভারত তার মোকাবেলা করে। সীমান্তে কাশ্মীরে পাকিস্তানের সঙ্গে ভারতের যে অস্ত্রের সংঘাত, অস্ত্র পরিচালনা চলছেই, তা নেপালের সঙ্গে ভারতের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ থাকলেও এখন নেপালকে নিয়ন্ত্রণ করছে চীন। বাংলাদেশের সঙ্গে ভারত সুসম্পর্ক রাখতে চায়, কিন্তু মাঝে মাঝে চীনের অ্যাগ্রেসিভ পলিসি বাংলাদেশকেও বা তারা প্রভাবিত করতে চাইছে। শ্রীলঙ্কাকে ভারতের সঙ্গে এলটিটি জঙ্গির কারণে ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ হলেও ভারত আগ্রহী শ্রীলঙ্কার সঙ্গে ভারত ভালো সম্পর্ক রাখবে, কিন্তু শ্রীলঙ্কা চীনের খপ্পরে পড়েছে। আফগানিস্তানের সঙ্গেও ভারত ভালো সম্পর্ক রাখতে চায়, ভুটানের সঙ্গেও ভালো সম্পর্ক রাখতে চায়, ভালো সম্পর্ক এখন আছে ভুটানের সঙ্গে। প্রতিবেশী রাষ্ট্রগুলির সঙ্গে ভারত সুসম্পর্ক বজায় রাখতে চায়। 15 নম্বর, মতাদর্শগত ক্ষেত্রে নিরপেক্ষতা। ভারতের বিদেশ নীতিতে গুরুত্ব দেওয়া হয় মতাদর্শগত নিরপেক্ষতা। মার্ক্সবাদ লেনিনবাদের যে সমাজবাদী যে মতাদর্শ, তার চরম বিরোধিতা করে না, কিন্তু তার মানে মার্ক্সবাদের বিরোধিতা করে, আবার চরম পুঁজিবাদের বিরুদ্ধেও বিরোধিতা করে। আবার সময়ে দেখা যায় যে নিরপেক্ষ নীতি গ্রহণ করেছে। মার্ক্সবাদ লেনিনবাদের উপর ভিত্তি করে গড়ে ওঠা যে সোভিয়েত রাজনৈতিক ব্যবস্থা, তার সঙ্গে ভারত সোভিয়েত ঘেঁষা নীতি গ্রহণ করেছে। তাহলে সেখানে সমাজতন্ত্রের চরম বিরোধী ভারত, এটা বলা যায় না। আবার পুঁজিবাদকে অন্ধভাবে সাপোর্ট করছে বা পুঁজিবাদকে চরমভাবে বিরোধিতা করছে, এমন কিছু না। অর্থাৎ মতাদর্শগত ক্ষেত্রে ভারত নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি গ্রহণ করে। ইউএনওর ক্ষেত্রে ভারতের একটা ইতিবাচক ভূমিকা আছে। ভারত ইউএনওর কে যথাযথ সম্মান মর্যাদা দিতে চায়, তার নিয়ম কানুন মানতে চায়। ভারত ইউএনওর মাধ্যমে বর্তমান যে সমস্যা, আজকে শুধু ভারতের সমস্যা নয়, সন্ত্রাসবাদী সমস্যা, এই সমস্যা সমাধানের জন্য বিশ্বব্যাপী একটা উদ্যোগ ভারতের নেতৃত্বে হয়েছে, তার সঙ্গে আমেরিকা। ভারত সোভিয়েত ঘেঁষা নীতি গ্রহণ করেছে, আবার ভারত মার্কিন ঘেঁষা নীতিও গ্রহণ করেছে। 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতন ঘটলে দেখা যায় যে মার্কিন যুক্তরাষ্ট্রের একচেটি আধিপত্য প্রতিষ্ঠিত হয়। সেক্ষেত্রে ভারত মার্কিন ঘেঁষা নীতি। সাম্প্রতিককালে ভারতের বিদেশ নীতিতে ব্যাপক পরিবর্তন এসছে। পূর্ব ইউরোপের দিকে ভারত নজর দিয়েছে চীনকে প্রতিরোধ করবার জন্যে। আবার মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গেও বন্ধুত্ব রাখছে, কিন্তু প্রকৃত বন্ধু হিসাবে ভারতের রাশিয়াকে ভারত গুরুত্ব দিচ্ছে। এই বলে আজকের ভিডিও শেষ করলাম। আমি যেটা উদ্দেশ্য নিয়ে করেছিলাম যে প্রশ্ন উত্তর করব, যা আলোচনা হলো, এর মধ্যে দিয়ে তোমরা প্রশ্ন করে নিতে পারবে। যেমন শর্ট কোশ্চেন হিসাবে পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক কেমন? সবসময়ই বেশিরভাগ সময়ই হলো দ্বন্দ্বমূলক সম্পর্ক। চীনের সঙ্গে ভারতের সম্পর্ক দ্বন্দ্বমূলক সম্পর্ক। তোমার শ্রীলঙ্কার সঙ্গে এখন মোটামুটি বন্ধুত্বমূলক সম্পর্ক আছে। আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক মাঝে তালিবান সরকারের সঙ্গে মোটামুটি খারাপ হলেও এখন অনেকটাই ভালো সম্পর্ক আছে। পাকিস্তানের সঙ্গে বর্তমান সম্পর্ক খারাপ। এবার জোট নিরপেক্ষ আন্দোলন এখন আর সেই অর্থে নেই। তো ভারত এখনও কিন্তু উপনিবেশবাদ, নয় উপনিবেশবাদ, সাম্রাজ্যবাদ, বর্ণবিদ্বেষ, জাতির শ্রেষ্ঠত্ব, এর বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াই ভারত এখন চালিয়ে যাচ্ছে। এই লড়াই চলবে, ভারতের বিদেশ নীতিতে স্থান পাবে। বর্তমান ভারতের যে বিদেশ নীতি অনেকটাই
ভারতের জাতীয় স্বার্থকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং বিশ্ব জনমত, বিশ্বের বিভিন্ন দেশ ভারতবর্ষের পররাষ্ট্র নীতিকে গুরুত্ব দেয়, ভারতকে অনেক গুরুত্ব দিচ্ছে। আমেরিকা পর্যন্ত, আমেরিকা, ফ্রান্স, জাপান, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার বহু দেশ ভারতের বিদেশ নীতিকে সম্মান দিচ্ছে, ভারতের বিদেশ নীতি গুরুত্ব বেড়ে যাচ্ছে। তাই ভারতের তোমার যে ভারতবর্ষ যে একটা উদীয়মান অর্থনৈতিক দিক থেকে এবং বিদেশ নীতির ক্ষেত্রে বিশ্বের বিভিন্ন রাষ্ট্র আজকে ভারতের দিকে সমর্থন দিচ্ছে, ভারত সমর্থন পাচ্ছে। পারমাণবিক যে অসামরিক পারমাণবিক চুক্তি আমেরিকার সঙ্গে হয়েছে, এই শর্তটা হলো খুব ইম্পর্ট্যান্ট। 123 ভারত মার্কিন অসামরিক চুক্তি, 123 এগ্রিমেন্ট। এর মূল বক্তব্য কি? 2005 সালে 123 এগ্রিমেন্ট নামে একটা চুক্তি আমেরিকার কাছে, এটা পরীক্ষা আসে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। 123 এগ্রিমেন্ট 2005, ভারত ও আমেরিকা মধ্যে অসামরিক চুক্তি। এই বলে আজকে আমি ভিডিও শেষ করছি, পরবর্তীকালে আবার আলোচনা হবে।